Assalamu alaikum. Welcome to Lecture 3. Today, our topic is Homer's Iliad, Book 6 Analysis. আমরা গত ক্লাসে আমাদের ফোকাস ছিল অ্যানালিসিস অফ বুক 1, প্লেগ অ্যান্ড রাথ। সেখানে আমাদের মেজর ফোকাস কি ছিল? মেজর ফোকাস ছিল to find basic human emotions, portrayal of human relationships, অ্যান্ড পিকচার অফ লাইফ। এর সাথে সাথে দ্য ইমেজ অফ ওয়ার, যুদ্ধ প্রতিটা ক্যারেক্টারের মনে কিভাবে প্রভাব বিস্তার করছে। আমাদের মেজর দুইটা ক্যারেক্টার অ্যাগামেমনন, অ্যাকিলিস, এরা দুজন হচ্ছে আমাদের বুক ওয়ানের মেজর টু ক্যারেক্টার্স। এদের মধ্যে আমরা বেসিক হিউম্যান ইমোশনস কি দেখলাম, একই সাথে এই দুটি ক্যারেক্টারের সাথে অন্য ক্যারেক্টারের যে রিলেশনশিপ সেই সম্পর্কে একটু আলোচনা করলাম। কিছু পোর্ট্রেল অফ লাইফ পাচ্ছি। দুজন ডেসপারেট প্যারেন্টস আমরা এখানে পাচ্ছি ইন বুক 1, দ্য প্রিস্ট অফ অ্যাপোলো, ক্রাইসিস, a desperate father, and Achilles' mother, another desperate parent, a mother, female Thetis. এদের দুজনের কাছেই প্রায়োরিটি হচ্ছে তাদের সন্তান, অন্য সবকিছু পরে। অ্যাকিলিসের মধ্যে আমরা কিছু সীমাবদ্ধতা পাই তার চরিত্রে। অ্যাকিলিস সিমস arrogant, extremely arrogant, although he is a very strong, mighty warrior of Greek army, but still he is arrogant and he is a little bit selfish. Agamemnon, যদিও উনি সুপ্রিম কমান্ডার অফ গ্রিক আর্মি, তারপরও তার ক্যারেক্টারে আমরা কিছু নেগেটিভ কোয়ালিটি খুঁজে পাই। এর মধ্যে আছে হি ইজ এক্সট্রিমলি জেলাস, স্পেশালি জেলাস অফ Achilles' might. একই সাথে আমরা পাচ্ছি হি ইজ গ্রিডি। তাহলে আজকে আমরা শুরু করি আমাদের আলোচনা অ্যানালিসিস অফ বুক 6। আমাদের বুক 6 টাইটেল হেক্টর অ্যান্ড অ্যান্ড্রোম্যাকে। হেক্টর অ্যান্ড অ্যান্ড্রোম্যাকে, এখানে কি হচ্ছে, আমরা লাইন ওয়াইজ সামারি যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাই? From line 1 to 72, we find the Greeks enjoy some success. From line 1 to 72, we find line 1 থেকে লাইন 72, line 1 to line 72, we find the Greeks enjoy some success. গ্রিকরা কিছুটা হলেও সাফল্যের দেখা পাচ্ছে। এখনো অ্যাকিলিসের অভিশাপ এখনো কাজে লাগছে না, একটু পরে লাগবে। গ্রিকরা আপাতত কিছু সাফল্য পাচ্ছে যুদ্ধে। Agamemnon and Nestor, they urge the Greeks to show no mercy. Agamemnon, supreme Greek commander, and Nestor, Agamemnon's advisor, এরা দুজন মিলে গ্রিক সৈন্যদেরকে উৎসাহ দিচ্ছে এবং বলছে নো মার্সি, প্রতিপক্ষকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না, যুদ্ধ চালিয়ে যাও। এরপর লাইন 73 to 118 আমরা কি পাচ্ছি? দ্য প্রফেট হেলেনাস। হেলেনাস আমরা প্রফেট বলতে বোঝায় যারা ভবিষ্যৎ বলতে পারে। হেলেনাস সে হচ্ছে হেক্টরের ভাই হেলেনাস, প্রফেট
হেলেনাস। প্রফেট হেলেনাস সে ভবিষ্যৎ দেখতে পায়, ভবিষ্যতে কি হবে বলে দিতে পারে, ওরাকল। হেলেনাস অ্যাডভাইজেস ইনিয়াস অ্যান্ড হেক্টর। হেলেনাস হচ্ছে ট্রোজানদের সাইডে, ট্রোজান, হেলেনাস ইজ আ ট্রোজান প্রিন্স। প্রফেট হেলেনাস অ্যাডভাইজেস এনিয়াস অ্যান্ড হেক্টর। হেক্টর আমরা অলরেডি জানি ট্রোজান আর্মির সবচেয়ে বীর যোদ্ধা, দ্য গ্রেটেস্ট ট্রোজান ওয়ারিয়র অ্যান্ড দ্য গ্রেটেস্ট ট্রোজান প্রিন্স। হেক্টরকে সবাই ট্রোজান সাইডের সবচেয়ে বড় বীর যোদ্ধা বলে মানে। ইনিয়াস এই ট্রোজান আর্মিরই অন্যতম সেনাপতি। এনিয়াস, এদের দুইজনকে কে পরামর্শ দিচ্ছে? হেলেনাস। হেলেনাস কি পরামর্শ দিচ্ছে? টু র্যালি দ্য ট্রোজানস, মানে বলছে তোমরা দুজন মিলে, এনিয়াস এন্ড হেক্টরকে বলছে তোমরা সাধারণ সৈন্যদেরকে উৎসাহ দিয়ে সামনে নিয়ে যাও। অ্যান্ড দেন অর্ডার্স হেক্টর, হেক্টরকে অর্ডার দিল, মানে হচ্ছে এখানে অর্ডারের থেকে পরামর্শটা বেশি কাজে লাগে। মানে হেলেনাস হেক্টরকে বলল টু টেল দ্য উইমেন অফ ট্রয়, মানে তুমি যাও ট্রয়, আমাদের প্যালেসে যাও, গিয়ে ওখানে যারা আছে স্পেশালি দ্য উইমেন অফ ট্রয় টু মেক অ্যান অফারিং টু অ্যাথেনি, দেবী অ্যাথেনিকে একটু কিছু উৎসর্গ করো যাতে অ্যাথেনি একটু খুশি হয় আমাদের প্রতি। কিন্তু আমরা অলরেডি জানি অ্যাথেনি সাপোর্টস গ্রিক, অ্যাথেনি হচ্ছে গ্রিক আর্মির কট্টর সমর্থক। অ্যাথেনি এতটাই কট্টর যে সে নিজে, she herself attended the war, সে গ্রিকদের হয়ে যুদ্ধ করেছে নিজে। তারপরেও এটা কাজ হবে না, আমরা জানি এটা কাজ হবে না, কারণ অ্যাথেনি কখনোই ট্রোজানদের প্রেয়ার শুনবে না। তারপরও হেলেনা হেক্টরকে বললো যে যাও গিয়ে অ্যাথেনার জন্য কিছু পূজার আয়োজন করো, কিছু কুরবানির আয়োজন করলে যাতে কোনো, আমরা আমাদের কিছু পশু অ্যাথেনের উদ্দেশ্যে কোরবানি করলে যাতে অ্যাথেনে খুশি হয়। টু স্টপ ডায়োমিডিসাস র্যাম্পেজ, গ্রিক আর্মিতে অ্যাকিলিস যদি হয় দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার, সেকেন্ড গ্রেটেস্ট, সেকেন্ড মাইটিয়েস্ট বলা হয় ডায়োমিডিসকে, ডায়োমিডিস। এই ডায়োমিডিস বেশ কিছু ট্রোজান সৈন্যকে মেরে ফেলছে, বেশ ভয়ঙ্কর একজন যোদ্ধা। ট্রোজানদের অন্যতম ভয়ঙ্কর শত্রু হচ্ছে ডায়োমিডিস। এই ডায়োমিডিস খুব ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই ডায়োমিডিসকে থামানোর জন্য হেক্টরকে বলছে তুমি যাও আমাদের প্যালেসে গিয়ে আমার কুইনকে বলো কয়েকজনকে নিয়ে অ্যাথেনের উদ্দেশ্যে কিছু কুরবানি দিতে, যাতে ডায়োমিডিসের র্যাম্পেজ থেমে যায়। এরপরে আমরা পাচ্ছি লাইন 119 টু 236। গ্লাউকাস এন্ড ডায়োমিডিস, ডায়োমিডিসের কথা একটু আগে বললাম, এন্ড গ্লাউকাস, গ্লাউকাস হচ্ছে ট্রোজান আর্মি, ডায়োমিডিস হচ্ছে গ্রিক আর্মির একজন বীর যোদ্ধা, গ্লাউকাস হচ্ছে ট্রোজান আর্মির একজন গ্রিক যোদ্ধা। এই দুইজনের মধ্যে যুদ্ধক্ষেত্রে সামনাসামনি দেখা হয়, কিন্তু তারা যুদ্ধ করে না একজন আরেকজনের সাথে, বরং কথাবার্তা বলে। এখানে আমরা পাচ্ছি স্টোরি অফ বেলেরাপন, এটা আমাদের ফোকাস না। এই ফার্স্ট 3 পয়েন্ট যেগুলো, এগুলো হচ্ছে আমরা অতটা ফোকাস করব না, ফোকাস করব হচ্ছে 4th পয়েন্ট, যেটা দেখেন মার্ক করা আছে। আজকে আমাদের বিশেষ আলোচনা হচ্ছে এই লাইন 237 থেকে 368 পর্যন্ত। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ফোকাস। আজকের গোটা ক্লাসটাই আমাদের ফোকাস। আমরা শুরুই করব হচ্ছে লাইন 237 থেকে 237 থেকে 368। এখানে কি আছে? হেক্টর অ্যারাইভস ইন ইলিয়াম, হেক্টর ইলিয়ামে আসে, মানে ওদের প্যালেসে আসে। হেক্টর প্যালেসে ঢুকছে। হেক্টর অ্যারাইভস ইন ইলিয়াম, এখানে ইলিয়াম বলতে দ্য প্যালেস অফ ট্রয় বোঝাচ্ছি আমরা। হেক্টর অ্যারাইভস ইন ইলিয়াম অ্যান্ড মিটস হিজ মাদার হেকাবি। হেক্টরের মা হচ্ছে হেকাবি, হেকাবি হচ্ছে দ্য কুইন অফ ট্রয়। কিং প্রায়াম
তার কুইন হেকাবি, হেক্টরের মা। হেক্টর arrives in Ilium and meets his mother হেকাবি। এই জায়গাটা আমরা গুরুত্ব দিয়ে পড়বো, হেক্টর মিটস হেকাবি। এরপর the offering to Athene is made in vain। আমরা জানি অ্যাথেনে এমনিতে গ্রিক, কট্টর গ্রিক সাপোর্টার, সে গ্রিক আর্মির সাপোর্টার। এখানে তাকে আমরা ওরা আসলে এখন বুঝতে পারছে না যে যতই স্যাক্রিফাইস তার আয়োজন করুক, কিন্তু অ্যাথেনি কোনোভাবেই ট্রোজানদের সাপোর্ট করবে না। এরপর যে পার্টটাতে আমরা ফোকাস করব সেটাও মানে কালার করা আছে, দেখবেন হাইলাইট করা আছে, হেক্টর কনভার্সেস উইথ প্যারিস এন্ড হেলেন। এটা হচ্ছে আমরা খুব গুরুত্ব দিয়ে পড়বো একদম বিশেষ বিশ্লেষণে। হেক্টর কথাবার্তা কার সাথে বলবে? প্যারিস এন্ড হেলেনের সাথে কথা বলবে। হেক্টর, প্যারিস, এরা হচ্ছে দুই ভাই। হেক্টর, প্যারিস, দে আর বোথ টু প্রিন্স অফ ট্রয়। এরা দুজনেই ট্রোজান প্রিন্সেস। এদের মধ্যে হেক্টর প্যারিসের থেকে বয়সে একটু ছোট। হেক্টর প্যারিসের থেকে বয়সে একটু ছোট হবে। অ্যান্ড হেলেন, হেলেন আমরা জানি in Greek mythology, Helen is regarded as the most beautiful woman. আর প্যারিস, প্যারিসকে রিগার্ড করা হয় দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান। নেক্সট যে পয়েন্ট আমরা ডিসকাস করব সেটা হচ্ছে লাইন 369 থেকে 495 হাইলাইট করা আছে। হেক্টর converses with his wife Andromache. অ্যান্ড্রোম্যাকি, উচ্চারণটা হচ্ছে অ্যান্ড্রোম্যাকি। হেক্টর অ্যান্ড্রোম্যাকির সাথে কথা বলবে। অ্যান্ড্রোম্যাকি হচ্ছে হেক্টরের ওয়াইফ, হেক্টরস ওয়াইফ অ্যান্ড্রোম্যাকি। আমরা তাহলে ফার্স্ট ফোকাস যে আমাদের, চলে যাই থার্ড স্লাইড। আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে, Yes, sir. হ্যাঁ দেখেন, হেক্টর তার মার সাথে দেখা হচ্ছে। হেক্টরের মা, হেক্টর দ্য ট্রোজান প্রিন্স, হেক্টরের মার নাম দুই রকম বানানে পাবেন, একটা হচ্ছে হেকাবি, হেকুবা। কিন্তু আমরা যে টেক্সটটা ফলো করছি এটা হচ্ছে ইভি রিউয়ের ট্রান্সলেশন, এখানে আমরা হেকাবি লিখবো, HECABE, হেকাবি। হেকাবি ইজ দ্য নেম অফ ট্রোজান কুইন, ট্রয়ের যে রানী, হেক্টরের মা হেকাবি। হেক্টর এসেছে, যুদ্ধে একটু বিরতি দিয়ে এসেছে প্যালেসে। হেক্টর ওয়াজ মেট অ্যাট দ্য প্যালেস বাই হিজ জেন্টল জেনারাস মাদার হেকাবি। এখানে হোমার, আমাদের দ্য ক্রিয়েটর অফ দিস এপিক, হোমার হেকাবির জন্য কি কি অ্যাডজেক্টিভ ইউজ করছেন? জেন্টল, জেনারাস, জেন্টল, জেনারাস। শুরুতেই আমরা হেকাবি সম্পর্কে দুটো বিশেষণ পাচ্ছি, অ্যাডজেক্টিভ পাচ্ছি, কি কি? জেন্টল অ্যান্ড জেনারাস। পুটিং হার হ্যান্ড ইন হিজ, মা ছেলের হাতে হাত রেখে বলছে, মা ছেলের হাতে হাত রেখে বলছে, হেক্টর, why have you left the brave conflict to come here? মা ছেলের হাত ধরে বলছে যে যুদ্ধ হচ্ছে বাইরে, তুমি এখানে, জিজ্ঞেস করছে তুমি কেন যুদ্ধক্ষেত্র ছেড়ে এখানে এসেছো? Why have you left the brave conflict to come here, my child? মানে মা জিজ্ঞেস করছে যে তুমি এখানে কি, বাইরে যুদ্ধ হচ্ছে, তুমি এখানে। It is true then that those hateful Greeks are getting the better of us in the fighting round the town. মানে মা বলছে ছেলেকে, তাহলে কি ঘটনা সত্যি যে আমরা আসলে গ্রিকদের সাথে পারছি না? গ্রিকস আর ওয়ে মোর পাওয়ারফুল দ্যান দ্য ট্রোজানস, আমরা কোনোভাবেই ওদের সাথে যুদ্ধে পারছি না। তারা যুদ্ধে এতটাই ভয়ঙ্কর যে দ্য গ্রেটেস্ট ট্রোজান প্রিন্স, দ্য গ্রেটেস্ট ট্রোজান ওয়ারিয়ার, সে যুদ্ধক্ষেত্রে বিরতি দিয়ে প্যালেসে আসছে একটু রেস্ট নিতে। মানে এখানে আমরা বেসিক হিউম্যান ইমোশনস যদি আমরা খেয়াল করি, একই সাথে হিউম্যান রিলেশনশিপ, মাদার সান রিলেশনশিপ, ছেলে হেক্টর, মা হচ্ছে হেকাবি।
মা ছেলেকে জিজ্ঞেস করছে, তুমি এখানে কি, বাইরে যুদ্ধ হচ্ছে, তাহলে কি আমাদের কি অবস্থা খারাপ নাকি? গ্রিকদের সাথে আমরা পেরে উঠছি না। The Greeks, they are really dangerous. They are proving very deadly. মা ছেলে এখন কথা বলছে। এখন why have you left the brave conflict? এখানে আমরা দুইটা ফিলিংস কিন্তু এখানে পাচ্ছি। মা ছেলের প্রতি খুবই ওয়ারিড, অবভিয়াসলি। মা ছেলেকে জিজ্ঞেস করছে, এখানে বাইরে যুদ্ধ হচ্ছে, তুমি চলে আসছো। একই সাথে মা ছেলেকে কিন্তু তাগিদ দিচ্ছে যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাও। মা বলছে যে বাইরে যুদ্ধ হচ্ছে, তুমি এখানে কি করছো? মানে মা ছেলেকে, একই সাথে মা ছেলের প্রতি ওয়ারিড, অবভিয়াসলি মা ছেলের প্রতি ওয়ারিড হবে, এবং মা ছেলেকে ইনডিরেক্টলি বলার চেষ্টা করছে যে এখানে থাকার চেয়ে তোমার প্রয়োজন যুদ্ধক্ষেত্রে থাকা। ইউ মাস্ট অ্যাট ওয়ান্স রিটার্ন টু দ্য ব্যাটল ফিল্ড, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধক্ষেত্রে যাও, কারণ গ্রিকরা খুবই ভয়ঙ্কর এবং ট্রোজানরা গ্রিকদের সাথে পেরে উঠছে না। মা ছেলেকে বলছে, and your spirit moved you to return here. এই যে এখানে, এখান থেকে আমি হাইলাইট করছি, and your spirit moved you to return here. মানে মা ছেলেকে বলছে, নিশ্চয়ই তুমি অনেক টায়ার্ড, যুদ্ধ করতে করতে তুমি টায়ার্ড, এর জন্য একই সাথে তুমি টায়ার্ড এবং তুমি ভয় পাচ্ছ। মা ছেলেকে বলছে, তুমি কি নার্ভাস, তুমি কি ওয়ারিড, আর ইউ অ্যাফ্রেড, ইউ আর হিয়ার টু লিফট ইউর হ্যান্ড, এখানে বলছে তুমি কেন এখানে আসছো, আর ইউ হিয়ার টু লিফট ইউর হ্যান্ডস ইন প্রেয়ার টু জিউস অন দ্য টাউনস হাইট, তুমি কি জিউসের কাছে প্রে করতে আসছো, তুমি কি প্রার্থনা করতে এসেছো? মানে মা এখানে ছেলের প্রতি ওয়ারিড এবং একই সাথে ছেলেকে কিন্তু ইনডিরেক্টলি তাগাদাও দিচ্ছে, বলছে যে তুমি কি টায়ার্ড, তুমি কি ভয় পাচ্ছ, তুমি কি প্রার্থনা করতে আসছো যুদ্ধের মাঝে? মানে মা যথেষ্ট কনসার্ন। এখানে আমরা হেকাবিকে কিন্তু একজন আইডিয়াল মাদার হিসেবে পাচ্ছি। থেটিস যেমন অ্যাকিলিসকে প্রচুর আশকারা দেয়, হেকাবি কিন্তু হেক্টরকে অত আশকারা দিচ্ছে না। মানে সে অবশ্যই মা হিসেবে যতটুকু ওয়ারিড থাকা প্রয়োজন আছে, একই সাথে সে হেক্টরকে কিন্তু তাগাদা দিচ্ছে যে ইউ মাস্ট রিটার্ন টু ব্যাটলফিল্ড অ্যাট ওয়ান্স, যত তাড়াতাড়ি সম্ভব। বাট ওয়েট এ মোমেন্ট, মায়ের মন তো, তারপরে বলছে বাট ওয়েট এ মোমেন্ট, একটু ওয়েট করো। while I fetch you, এই যে while I fetch you some sweet wine, আমি তোমার জন্য ড্রিঙ্কস নিয়ে আসছি, so that you can first make a libation to Father Zeus and the other immortals. এই সুইট ওয়াইন দিয়ে সে শুধু ড্রিঙ্কই করবে না, আবার মানে সে পবিত্র হবে। and then if you like refresh yourself with a drink as well. মানে ওদের পিকচার অফ লাইফ কিন্তু আমরা এখানে পাচ্ছি। পিকচার অফ লাইফ, ওদের জীবনের ছবি কিরকম, ওরা যখন গডেসদের কাছে প্রার্থনা করে তখন ওরা কি দিয়ে পবিত্র হয়? ওরা সুইট ওয়াইন, আমরা যেমন মুসলিমরা যেমন পানি দিয়ে পবিত্র হয়, হিন্দুরা পানি দিয়ে পবিত্র হয়, কখনো কখনো আমরা পাথর দিয়ে পবিত্র হই। ওরা ওদের গ্রিক অর্থোডক্স রিলিজিয়নে ওরা কি করছে? ওরা সুইট ওয়াইন দিয়ে পবিত্র হচ্ছে। ফার্স্ট মেক এ লাইবেশন, মানে প্রথমে ওরা ই করবে, গড জিউস, সুপ্রিম গড জিউসের উদ্দেশ্যে কিছু ওয়াইন স্যাক্রিফাইস করবে, তারপর ও ড্রিঙ্ক করে তারপর প্রেয়ার করবে। ওয়াইন ইজ এ গ্রেট কমফোর্ট টু এ ওয়ারি ম্যান। তাহলে ওরা এটা হচ্ছে ওদের কালচার। যখন ক্লান্ত কেউ কারো বাড়িতে আসে তখন এটা ওদের কালচার, টু গ্রিট দেম উইথ রিফ্রেশিং ওয়াইন। ওয়াইন ইজ এ গ্রেট কমফোর্ট টু এ ওয়ারি ম্যান। মানে এখানে হেকাবি হেক্টরকে একজন ক্লান্ত মুসাফিরের মতো ট্রিট করছে। মানে ছেলে ক্লান্ত, যুদ্ধ করতে করতে ক্লান্ত। এখন এইখানে আমরা শুধুমাত্র এটা যদি ভাবি যে মা ছেলের প্রতি অনেক বেশি কেয়ারিং, শুধু এটা ভাবলে কিন্তু হবে না। একই সাথে মা ছেলেকে কিন্তু বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব রিফ্রেশ ইয়োরসেলফ এন্ড রিটার্ন টু ব্যাটলফিল্ড। উই ডু নট হ্যাভ এনি টাইম টু ওয়েস্ট, আমাদের সময় নষ্ট করার মতো সময় হাতে নাই, যত তাড়াতাড়ি সম্ভব
You need to refresh yourself. If you want to pray, please pray যত তাড়াতাড়ি সম্ভব. You must return to battlefield. যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধক্ষেত্রে ফিরতে হবে. And you must be exhausted after fighting so hard for your loved ones. মানে বলছে যে হ্যাঁ তুমি অনেকক্ষণ যুদ্ধ করেছো, you have fought for a long time, obviously you are exhausted. এখানে মা Hekabi is not only a mother, she is also the queen of Troy. এখানে হেকাবি কিন্তু শুধুমাত্র হেক্টরের মা না, হেকাবি হচ্ছে ট্রয়ের রানী. তার ছেলের প্রতি যেরকম ওয়ারি কাজ করছে, গোটা ট্রোজান পিপলের প্রতি কিন্তু হেকাবির টান কম না. হেকাবি is not only worried about Hector's well-being but also the well-being of entire Trojan population. হেকাবি কিন্তু খুবই worried, not only as a mother but also as a queen. তাহলে এখানে বেসিক হিউম্যান ইমোশনস আমরা পাচ্ছি, ওয়ারি, কিছুটা হলেও ফিয়ার কাজ করছে যখন সে বলছে ইজ ইট ট্রু দেন, এই যে এই জায়গায় আমরা কিছু হেট কিছু ফিয়ার পাচ্ছি, ইজ ইট ট্রু দেন দ্যাট দোজ হেটফুল গ্রিকস আর গেটিং দ্য বেটার অফ আস ইন দ্য ফাইটিং রাউন্ড দ্য টাউন. এই জায়গায় আমরা একই সাথে ফিয়ার এবং হেট্রেড পাচ্ছি. হিউম্যান রিলেশনশিপস, এখানে মাদার সান রিলেশনশিপ পাচ্ছি, একই সাথে কুইন, একজন আইডিয়াল কুইন, তার টাউন্স পিপল সাধারণ মানুষের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত তার একটা এখানে হালকা আমরা টাচ পাচ্ছি. পিকচার অফ লাইফ পাচ্ছি, এখানে কিভাবে ওরা কোনো প্রার্থনা করার আগে কিভাবে ওরা নিজেদেরকে প্রস্তুত করে, কিভাবে প্রার্থনা করে, ওদের কালচার, এই যে ওয়াইন ইজ এ গ্রেট কমফোর্ট টু এ ওয়ারি ম্যান, ওদের কালচার, এই পিকচার অফ লাইফ পাচ্ছি. পিকচার অফ ওয়ার, যুদ্ধ, আমাদের এখানেও কিন্তু যুদ্ধ আছে, এই যে যুদ্ধের ছাপ আছে, যে এখানে হেকাবি তার মনে যুদ্ধের ছাপটা কেমন, যুদ্ধকে উনি কিভাবে ট্রিট করছেন. আমরা নেক্সট স্লাইডে যাই. দেখতে পাচ্ছেন? প্লিজ রেসপন্স. Yes, sir. হেক্টর মিটস হেকাবি, ওটা আগের স্লাইডে আমরা কন্টিনিউ করছি. মা তো জিজ্ঞেস করলো ছেলেকে যে তুমি যুদ্ধ ছেড়ে এখানে কি করছো, তুমি কি তাহলে খুবই ক্লান্ত, ট্রোজানরা কি হেরে যাচ্ছে, গ্রিকরা কি জিতবে, মানে এরকম ওয়ারি, নট অনলি ওয়ারি অ্যাজ এ মাদার বাট অলসো ওয়ারি অ্যাজ এ কুইন. তার উত্তরে হেক্টর কি বলছে, গ্রেট হেক্টর অফ দ্য ফ্লাশিং হেলমেট রিপ্লাইড. হেক্টর মাকে রিপ্লাই করছে, সে কিন্তু শুধু মাকে রিপ্লাই করছে না, হেক্টর ইজ রিপ্লাইং দ্য কুইন অফ ট্রয়. মাই লেডি মাদার, হেক্টর মাকে বলছে মাই লেডি মাদার, সে কিন্তু শুধু বলছে না মাই মাদার, সে বলছে মাই লেডি মাদার, মানে হেক্টর তার মাকে বেশ সম্মানের সাথে কিন্তু সম্বোধন করছে, মাই লেডি মাদার. Don't bring me any delicious wine. I don't want any drink. I don't want to have sweet wine, or you will deprive me of my strength. মা ছেলেকে একটু বলো না যে if you drink some you will be refreshed. সে বলছে না, উল্টাটা হবে, আমি যদি এখন ড্রিঙ্কস নেই তাহলে I will lose my strength and you will leave me unfit to fight. এবং আমি যদি এখন ড্রিঙ্কসটা নেই, আমি রিফ্রেশড হওয়ার পরিবর্তে I will be unfit to fight. I will be unfit to fight. And I shrink from offering Zeus sparkling wine with unwashed hands. এবং সে বলছে আমি এরকম অপবিত্র অবস্থায় জিউসের কাছে প্রার্থনা করব না. মানে হেক্টরের মধ্যে আমরা কিছু রিলিজিয়াস মুড পাচ্ছি, রিলিজিয়াস অ্যাটিটিউড পাচ্ছি, তার মানে এটা ওদের একটা রিলিজিয়াস কাস্টম, এটা হচ্ছে পিকচার অফ লাইফে আমরা রাখতে পারি. আই শ্রিঙ্ক ফ্রম অফারিং জিউস, আমি জিউসের কাছে এখন প্রে করতে চাচ্ছি না উইথ আনওয়াশড হ্যান্ড, কারণ আমি আই এম নট পিওর রাইট নাও,
আমি এখন পবিত্র নই, আমি এখন আসলে রেডি না, প্লাস আমার সময়ও নেই। আ ম্যান ক্যানট প্রে টু জিউস, a man cannot pray to Zeus who darkens the cloud when he is bespattered with blood and filth. সে বলছে আমার সারা গায়ে এখন রক্ত, ময়লা, আমি আমার পুরো শরীর অপবিত্র, এখন আমার পক্ষে তো জিউসের কাছে প্রার্থনা করা সম্ভব না, করা যাবেও না। মানে হচ্ছে আমরা এখানে একটা ওদের একটা কালচার পাচ্ছি যে যে কোনো সময় প্রার্থনা করার আগে দে মাস্ট হ্যাভ washed pure cloth without any filth and they must pure themselves, নিজেদেরকে ক্লিন করতে হবে। তাহলে ইনডিরেক্টলি আমরা কিন্তু ওদের রিলিজিয়াস কালচার সম্পর্কে, ওদের জীবনের একটা ছবি আমরা এখানে পাচ্ছি, পিকচার অফ লাইফ। প্লাস এখানে আমরা বেসিক হিউম্যান ইমোশনস কি পাচ্ছি? হেক্টর, ওর মধ্যে দেখেন ডিটারমিনেশন, একাগ্র চিত্তে ওর যে প্রত্যয়, হিজ ডিটারমিনেশন, যে সে যুদ্ধ করবে এবং সে কোনো অলসতায় নিজেকে যুক্ত করতে চাচ্ছে না, সে নিজেকে অ্যাক্টিভ রাখতে চাচ্ছে। তাহলে এখানে কি ইমোশন পাচ্ছি? ও ডিটারমিনেশনটা পাচ্ছি। হেক্টর হেটস টু বি এ লেজি পারসন। হেক্টর এখানে কাজে আসছে, এমনিতে আসে নাই। নো, ইট ইজ ইউ হু মাস্ট প্রে, বলছে, মাকে বলছে ইট ইজ ইউ হু মাস্ট প্রে, আমার পক্ষে তো সম্ভব না, আমার সারা গায়ে রক্ত, ময়লা, অপবিত্র। তখন হেকাবিকে বলছে হেক্টর, ইউ মাস্ট প্রে, তুমি তুমি জিউসের কাছে প্রার্থনা করো। কালেক্ট দ্য ওল্ডার ওমেন এন্ড গো উইথ অফারিংস টু দ্য টেম্পল। মানে এখানে বলছে কিভাবে প্রে করতে হবে। ওই যে হেলেনাস ওকে যেভাবে বলেছে, সেই একইভাবে ওর মাকে নির্দেশনা দিচ্ছে কিভাবে প্রেয়ার, পূজা করতে হবে। কালেক্ট দ্য ওল্ডার ওমেন, আরো যারা বয়স্ক মহিলা আছে তাদেরকে একত্রিত করো। গো উইথ অফারিং টু দ্য টেম্পল অফ দ্য ওয়ার্ল্ড লিডার অ্যাথেনি। অ্যাথেনির একটা টেম্পল আছে ওদের রাজ্যে, যদিও অ্যাথেনি ট্রোজানদের ঘৃণা করে, তারপরে ওদের রাজ্যে অ্যাথেনির একটা টেম্পল আছে, অ্যাথেনি দেবীর একটা মন্দির আছে, ওখানে যাও, গিয়ে চুজ এ রোব, দ্য লাভলিয়েস্ট এন্ড বিগেস্ট ইউ ক্যান ফাইন্ড, তোমার সবচেয়ে চমৎকার যে ড্রেস, তোমার সবচেয়ে প্রিয় জামাটা পরো। মানে আমাদের ধর্মেও আছে না যে যখনই আহ, নামাজ পড়তে হয় আমরা সবচেয়ে ভালো জামাটা পরতে হয়, হিন্দুদের ক্ষেত্রে যখন পূজা করতে হয় তখন সবচেয়ে ভালো জামাটা পরতে হয়। একইভাবে এখানে বলছে মাকে যে চুজ এ রোব দ্য লাভলিয়েস্ট এন্ড বিগেস্ট ইউ ক্যান ফাইন্ড ইন দ্য হাউস, মানে তোমার সবচেয়ে পছন্দের, অ্যান্ড ওয়ান মোস্ট প্রিশিয়াস টু ইউ, তোমার সবচেয়ে পছন্দের জামাটা পরো। অ্যান্ড লেইট অন দ্য নিজ অফ লাভলি হেয়ার অ্যাথেনে, এবং এটা তুমি বলছে যে এটা স্যাক্রিফাইস করো। প্রমিস টু স্যাক্রিফাইস ইন হার shrine a dozen-year old heifer. হেইফার বলতে এটা হচ্ছে মানে বাছুর আর কি, গরুর বাচ্চা আর কি। হেইফার, dozen-year old, মানে 12 বছর বয়সী, 12 বছর বয়সী গরু কোরবানি দেবে। মানে ওরা হচ্ছে যখনই, তার মানে এখানে আমরা একটা পিকচার অফ লাইফ পাচ্ছি, কিভাবে ওরা পূজা করবে তার একটা বর্ণনা আমরা এখানে পাচ্ছি। হেক্টর হেকাবিকে কিন্তু একটা পুরো প্রসিডিউর বলে দিচ্ছে, কিভাবে কি কি করতে হবে, কি কোরবানি দিতে হবে, সব বলে দিচ্ছে। লেট অন দ্য নিজ অফ লাভলি হেয়ার্ড অ্যাথেনে, কিভাবে কি করতে হবে। প্রথমে সবাইকে একত্রিত করো, এল্ডার ওমেনদের একত্রিত করো, তারপর অফারিং নিয়ে টেম্পলে যাও, চুজ এ রোব, তোমার সবচেয়ে পছন্দের যে ড্রেসটা, রোব, ওটা তুমি স্যাক্রিফাইস করো। প্রমিস টু স্যাক্রিফাইস আ ডজন ইয়ার ওল্ড হেইফার অ্যান্ড হ্যাভ দ্যাট হ্যাভ নেভার ওয়ার্কড, মানে এমন একটা গরু কুরবানি দিবে সেটা দিয়ে কখনো ভারী কাজ করানো হয়নি, মানে আদরে 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 বড় করা। যে গরু পরিশ্রম করে সেই গরুর কিন্তু মাংস কিন্তু অতটা খেতে ভালো হয় না। এখানে বলছে দ্য ডজন ইয়ার ওল্ড হেইফার দ্যাট হ্যাভ নেভার ওয়ার্কড, মানে হচ্ছে ভেরি ইয়াং অ্যান্ড খুবই তরুণ একটা গরু ওরা কোরবানি দেবে, যেটা দিয়ে কখনো ভারী কাজ করানো হয়নি। এবং যে গরু কখনো ভারী কাজ করেনি, ওইটা স্যাক্রিফাইস, ওইটার ভ্যালু সবচেয়ে বেশি। If only she will have pity on the town and on the Trojans' wives and little children and keep that savage spearman
and mighty master of rout Diomedes, clear of sacred Ilium. যেটা শুরুতে বললাম যে গ্রিক আর্মিতে অ্যাকিলিসের পরে সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা হচ্ছে ডায়োমেডিস। এই ডায়োমেডিস খুবই ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে। প্রচুর ট্রোজার সৈন্য তার বল্লমে মারা গেছে, স্পিয়ারে মারা গেছে। ওকে যত থামানো যায়, মানে সেইনিকের কাছে গিয়ে ওরা প্রার্থনা করবে যাতে ডায়োমেডিস আর সামনে না আগায়। এখানে হেক্টরের মধ্যেও আমরা ফিয়ার অ্যান্ড ওয়ারি দেখতে পাচ্ছি। এখানে আমরা বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি, হিউম্যান রিলেশনশিপও এখানে আমরা পাচ্ছি। এখানে মা ছেলের কনভারসেশন থেকে মা ছেলের প্রতি যথেষ্ট মানে রেসপেক্টফুল, এবং দুজনের সম্পর্ক সম্পর্কে আমাদের একটা আইডিয়া আসছে। আর এখানে পিকচার অফ লাইফ পাচ্ছি, ওদের জীবনের একটা ছবি আমরা এখানে পাচ্ছি, ওরা কিভাবে প্রেয়ার করে, ওদের রিলিজিয়াস অফারিং কিভাবে হয়, প্লাস পিকচার অফ ওয়ার। হেক্টর ওর মনের মধ্যে সব, ও তো বাইরে যুদ্ধ করছে, ওর মনের ভেতরেও যুদ্ধ হচ্ছে, এটাও আমরা পাচ্ছি। নেক্সট স্লাইডে আমরা যদি যাই, ফিফথ স্লাইড, হেক্টর মিটস প্যারিস। প্যারিস আমরা জানি ওল্ডার ব্রাদার অফ হেক্টর। হেক্টর প্যারিসের সাথে কথা বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। Yes, sir. হেক্টর মিটস প্যারিস। হেক্টর প্যারিসের সাথে কথা বলছে। হেক্টর ফাউন্ড প্যারিস ইন হিজ বেডরুম। হেক্টর ফাউন্ড প্যারিস ইন হিজ বেডরুম, seeing to his superb armor, his shield and body armor, and examining his curved bow. বাইরে প্রচন্ড যুদ্ধ হচ্ছে। হেক্টর যুদ্ধক্ষেত্র থেকে কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে প্যালেসে এসছে, প্রাসাদে এসে ও হেক্টরের সারা গায়ে কিন্তু রক্ত ময়লা, এই জন্য কিন্তু হেক্টর পূজা করলো না। যুদ্ধক্ষেত্র থেকে এসে দেখে ওর বড় ভাই প্যারিস। আর আমরা জানি যে এই যুদ্ধের পেছনে প্যারিসের কিন্তু হাত আছে। এই যে ট্রোজান ওয়ার হচ্ছে 10 বছর ধরে, এটার পেছনে প্যারিসের কিন্তু বিশেষ হাত আছে। অনেকে বলে প্যারিস এই যুদ্ধের জন্য অন্যতম দায়ী ব্যক্তি। সেই প্যারিস বাইরে যখন ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে তখন প্যারিস নিজের বেডরুমে বসে আছে। প্যারিস ইন হিজ বেডরুম কি করছে সে? বিছানায় বসে বসে ওর যে আর্মার, ওর যে অস্ত্র শস্ত্র, ওর সবকিছু দেখছে। এক্সামিনিং হিজ কার্ভড বো, ওর ওর তীর ধনুক মন দিয়ে দেখছে। বাইরে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে আর ও বেডরুমে বসে বসে একদম রেডি হয়ে বসে আছে। সে একদম রেডি হয়ে আর্মার পরে বসে আছে, বসে বসে ওর তীর ধনুক দেখছে। While Helen sat beside him, ওর পাশে বসে আছে হেলেন with her waiting woman and supervised their excellent work. মানে এরা সবাই মিলে দেখছে যে কত সুন্দর অস্ত্র, কত সুন্দর তলোয়ার, কত সুন্দর তীর ধনুক, এরা সবাই অবাক হয়ে দেখছে। বাইরে কিন্তু হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে, বাইরে যুদ্ধ হচ্ছে, আর এইখানে বেডরুমে বসে দুইজনে অস্ত্র দেখছে আর বলছে আহ কি চমৎকার অস্ত্র। এই দৃশ্য দেখার পরে হেক্টরের মাথা গেল গরম হয়ে। হেক্টর became very angry. Seeing Paris, Hector attacked him sharply. একদম সাথে সাথে ওকে ধমক দিল। What do you think you are doing? It doesn't do you much credit to sit and sulk by yourself like this. ওদের ধারণা প্যারিস রাগ করে বেডরুমে বসে আছে। কোন একটা কারণে প্যারিস খুবই রাগান্বিত, মনের মানে খুব রাগ করে যেরকম মানে ভম ধরে বসে থাকে, ওরকম প্যারিসকে বলছে যে রাগ করে বেডরুমে বসে আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং? সে বলছে করছোটা কি? কোনো লাভ আছে এরকম রাগ করে ভিতরে বসে থেকে? while our men are falling in action round the town, আমার দেশের মানুষ, আমার দেশের সৈন্যরা তারা একের পর এক শহীদ হচ্ছে, শত শত সৈন্য মারা যাচ্ছে, আমাদের শহরের চারপাশ দিয়ে যুদ্ধ হচ্ছে, চারপাশে যুদ্ধ হচ্ছে, আর তুমি এখানে বসে বসে কি করছো? বেডরুমে বসে আছো।
একদম রেডি হয়ে বেডরুম বিছানার উপরে বসে আছে। ইট ইজ ইয়োর ফল্ট, একদম মুখের উপর বলে দিচ্ছে। হেক্টর প্যারিসকে বলছে এটা তোমার দোষ, ইট ইজ ইয়োর ফল্ট, দিস টাউন ফ্লেয়ার্স উইথ দ্য সাউন্ড অ্যান্ড ফিড অফ ব্যাটল। সে বলছে তুমি এই যুদ্ধের জন্য দায়ী, আর তুমি রেডি হয়ে বিছানায় বসে আছো। ইট ইজ ইউর ফল্ট দিস টাউন ফ্লেয়ার্স উইথ সাউন্ড অ্যান্ড ফিউরি অফ ব্যাটল। তোমার জন্য এই যুদ্ধ, তোমার জন্য শত শত মানুষ মারা যাচ্ছে। অ্যান্ড ইউ উড বি দ্য ফার্স্ট টু কোয়ারেল উইথ এনিওয়ান এলস। মানে তোমারই সবার আগে যুদ্ধক্ষেত্রে যাওয়া উচিত। এলস ইউ ফাউন্ড শার্কিং দ্য হররস অফ ওয়ার। এখন দেখা যাচ্ছে তুমি ভীতুর মতো বেডরুমে বসে আছো বউয়ের আঁচলের নিচে। ব্যাক ইনটু অ্যাকশন উইথ ইউ নাও বিফোর দ্য টাউন গোজ আপ ইন ফ্লেমস। আমাদের এই এলিয়াম, আমাদের ট্রয় আগুনে ধ্বংস হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো যুদ্ধক্ষেত্রে ফেরত যাও। এখানে হেক্টর প্যারিসকে খুব রাগের সাথে, খুবই বিরক্তির সাথে কিন্তু ধমকাচ্ছে, শাসন করার চেষ্টা করছে। ছোট ভাই হয়ে বড় ভাইকে শাসন করছে। এখানে আমরা কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি? হেক্টর ইজ অ্যানয়েড উইথ প্যারিস, খুবই বিরক্ত, অ্যাংরি, রাগান্বিত। এখানে হিউম্যান রিলেশনশিপ, এখানে ভাই ভাইয়ের রিলেশনশিপ পাচ্ছি। এখানে ছোট ভাই বড় ভাইকে তাগাদা দিচ্ছে। তারপরও এখানে আমরা ক্যারেক্টারিস্টিক্স চরিত্রে কিছু ইঙ্গিত পাই। মানে এত সুন্দর করে হোমার লিখেছেন যে এদের ডায়ালগের মধ্য দিয়ে ক্যারেক্টার গুলো ফুটে উঠবে। মানে হেক্টর কেমন মানুষ, প্যারিস কেমন মানুষ, আমরা কিন্তু মোটামুটি একটা ইঙ্গিত পাচ্ছি। হেক্টর সম্পর্কে অলরেডি আমাদের একটা আইডিয়া চলে আসছে। প্যারিস কেমন মানুষ আমরা এখানে পাচ্ছি। প্যারিস কি একদম রেডি হয়ে বিছানায় বসে আছে বউয়ের পাশে, বসে 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 অস্ত্র দেখছে আর দেখে অবাক হচ্ছে। আর বাইরে মানুষ ওর জন্য মারা যাচ্ছে। হেক্টর প্যারিসকে বকা দিচ্ছে, হোয়াট আর ইউ ডুইং? আর ওকে বলছে ইউ আর afraid of war. You are responsible for this bloodshed, but you are a coward. আমরা প্যারিসকে পাচ্ছি, প্যারিস ইজ অ্যাক্টিং লাইক এ কাওয়ার্ড। এখানে আমরা যুদ্ধের আরেকটা প্রতিচ্ছবি পাচ্ছি। আমরা কিন্তু বেশিরভাগ মানুষই যুদ্ধকে ভয় পাই। মোস্ট অফ আস আর অ্যাফ্রেড অফ ওয়ার। এখানে প্যারিস, সে হচ্ছে যারা ভয় পায় তাদের রিপ্রেজেন্টেটিভ। প্যারিসের মধ্যে যুদ্ধ মানে হচ্ছে ভয়, এই জন্য প্যারিস কিন্তু যুদ্ধকে অ্যাভয়েড করে বসে আছে। আর হেক্টর প্যারিসকে তাগাদা দিচ্ছে, ওকে তাগাদা দেওয়ার চেষ্টা করছে। অ্যাট ওয়ান্স রিটার্ন টু ব্যাটলফিল্ড। তাহলে এখানে আমরা পিকচার অফ লাইফও পাচ্ছি। এখানে ভাই ভাইয়ের সাথে ঝগড়া করছে। ভাই অ্যাক্টিভ একজন, হেক্টরকে আমরা পাচ্ছি অ্যান অ্যাক্টিভ ব্রাদার হু ইজ রিপ্রিম্যান্ডিং, শাসন করছে তার এল্ডার বাট লেজি ব্রাদার। ভাই ভাইকে কিভাবে শাসন করছে এখানে। এখানে আমরা কিন্তু কোনো এক্সট্রা এক্সেসিভ যে অ্যাঙ্গার সেটা কিন্তু পাচ্ছি না, যতটুকু হওয়া প্রপার। একজন ছোট ভাই তার বড় ভাইকে যেভাবে মানে বলতে পারে, শাসন করতে পারে, তা কিন্তু আমরা পাচ্ছি। বেশ যথেষ্ট ভদ্রভাবে হেক্টর প্যারিসকে কিন্তু তাগাদা দিচ্ছে। কন্টিনিউ, হেক্টর মিটস প্যারিস, কন্টিনিউ। এখন এইরকম মানে অ্যাটাকের পর প্যারিস বলছে গড লাইক প্যারিস। এখানে হোমার প্যারিসকে কিন্তু একই সাথে গ্লোরিফাই করছে, একই সাথে একটু মানে মকও করছে। যে প্যারিস কাপুরুষের মতো বেডরুমে বসে আছে তাকে সে বলছে গড লাইক প্যারিস। গড লাইক প্যারিস রিপ্লাইড, এখানে গড লাইক বলতে প্যারিস কে ধরা হয় in ancient Greek mythology Paris is regarded as the most handsome man, সবচেয়ে সুদর্শন পুরুষ। সেই জন্য তার নামের আগে আমরা এই অ্যাডজেক্টিভটা পাই গড লাইক প্যারিস। মানে হেক্টর হোমার, হোমারের এটা হচ্ছে রাইটিং স্টাইল, যে কোনো ক্যারেক্টারের আগে সে একটা অ্যাডজেক্টিভ অ্যাড করে ওই ক্যারেক্টারকে কোয়ালিফাই করার জন্য। গড লাইক প্যারিস রিপ্লাইড, গড প্যারিস কি রিপ্লাই দিচ্ছে? হেক্টর, হেক্টর
ডিয়ার ব্রাদার ইওর টন্টস আর জাস্টিফাইড। মানে অন্য বড় ভাই যদি ছোট ভাইয়ের মুখ থেকে এরকম কথা শুনতো তাহলে তো সে তেলে বেগুনে জ্বলে উঠতো, উল্টা আরো শাসন, উল্টা আরো কথা শোনায় দিত। কিন্তু প্যারিস কিন্তু হেক্টরকে কিভাবে কথা বলছে, হেক্টর ইওর টন্টস আর জাস্টিফাইড, মানে ডিয়ার ব্রাদার হোয়াট এভার ইউ আর সেইং ইউ আর রাইট, নাথিং মোর দ্যান হোয়াট আই ডিজার্ভ। মানে তুমি আমাকে যে কথাগুলো বলছো এই কথাগুলো ঠিক আছে। মানে প্যারিস কতখানি গাটলেস, প্যারিসের দম কতখানি কম, সে কিন্তু মুখের উপর বলে দিতে পারছে না, সে কিন্তু ঠিকই স্বীকার করে নিচ্ছে যে তুমি যা বলছো তাই ঠিক। মানে আমরা পাচ্ছি এখানে প্যারিসের আসলে মেরুদণ্ড ওইরকম বলতে কিছু নাই, গাটস ওরকম বলতে কিছু নাই। বাট লেট মি সে সামথিং, এখানে প্যারিস বলছে যে হ্যাঁ তুমি যা বলছো ঠিক আছে, কথার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আমি কিছু বলি, বলতে দাও। বাট লেট মি সে সামথিং, আমি বলছি, এন্ড ইউ লিসন এন্ড পে অ্যাটেনশন টু, একটু মন দিয়ে শোনো। আই এম নট সালকিং, আমার কোনো রাগ নাই, কারোর প্রতি আমার কোনো রাগ নাই। আই হ্যাভ নো গ্রাজ এগেইনস্ট দ্য ট্রোজান, কারোর প্রতি আমাদের কোনো, আমার কোনো গোসা নাই, আমি কারোর প্রতি কোনো গোসা করি নাই, রাগ করি নাই। বাট কেম এন্ড স্যাট ডাউন ইন মাই রুম, আমি আমার রুমে আসছি টু ওয়ালো ইন মাই গ্রিফ, আমার মনে অনেক কষ্ট, আমার জন্য সবাই কত কষ্ট করতেছে, আমি আর দুই চোখে দেখতে পারতেছি না, এই জন্য বাইরে সবাই আমার জন্য মারা যাচ্ছে, আমি মনের দুঃখে আমি আমার ঘরে এসে বসে আছি, আমার অনেক কষ্ট লাগতেছে। চিন্তা করা যায়, এটা কোনো কথা? তার জন্য শত শত মানুষ মারা যাচ্ছে বাইরে, এই জন্য তার নাকি অনেক কষ্ট, এই জন্য সে ঘরে বসে আছে। হাউএভার মাই ওয়াইফ হ্যাজ জাস্ট বিন জেন্টলি আর্জিং মি, কিন্তু আমার বউ, আমার ওয়াইফ, আমার স্ত্রী আমাকে ধাক্কা দিচ্ছে, জাস্ট বিন জেন্টলি আর্জিং মি টু রিটার্ন টু ফ্রন্ট, আমাকে বলছে তুমি যাও এক্ষুনি ফ্রন্ট লাইনে যাও, সামনে গিয়ে যুদ্ধ করো। মানে এখানে এই জিনিসটা খুব সাবধানে খেয়াল করেন, সে বলছে মাই ওয়াইফ বিন জেন্টলি আর্জিং, মানে আমি যদিও আসছি, আমার অনেক মানে মন মন খারাপ, খুব কষ্ট লাগতেছে এই জন্য আমি আছি, কিন্তু আমার ওয়াইফ ঠিকই আমাকে সবসময় ধাক্কা দিচ্ছে অনেকক্ষণ ধরে যে যাও যাও যুদ্ধে যাও, এন্ড আই থিঙ্ক শি ইজ রাইট। এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, আমি মার্ক করলাম, সে বলছে আই থিঙ্ক শি ইজ রাইট, প্যারিস বলছে আমার বউয়ের কথাই ঠিক। মানে এই সিচুয়েশনে এই কথাটায় আমরা তার ক্যারেক্টারটার একটা সিম্বল আমরা পাই, সে আসলে কেমন মানুষ। তাকে কিন্তু আমরা মোটেও একজন সুপুরুষ হিসেবে পাচ্ছি না, ভেরি কাওয়ার্ড উইদাউট এনি ব্যাকবোন। এবং এমন ভাবে সে যুদ্ধটাকে ট্রিট করছে যেন এটা একটা খেলা, বাইরে খেলা হচ্ছে, সবাই আমার জন্য হাঁটতেছে, আমার খুব মন খারাপ, এই জন্য আমি একটু রেস্ট নিচ্ছি, একটু পরে আবার যাব। মানে প্যারিস ইজ নট টেকিং ওয়ার ভেরি সিরিয়াসলি, যদিও সে সে ভয় পাচ্ছে, সে যুদ্ধ অ্যাভয়েড করে আছে, ঘরের ভিতর ঢুকে আছে, কিন্তু সে সিরিয়াসনেসটা বুঝতে পারছে না। প্যারিস failed to realize the grave seriousness of war. আবার সেটাও বলছে victory switches from one man to another, যে কোনো সময় আমাদেরও সময় আসবে, এখন এখন গ্রিকরা জিতে যাচ্ছে, যে কোনো সময় আমরাও জিতে যাব। সো গিভ মি এ মোমেন্ট হোয়াইল আই আর্ম ফর ব্যাটল, সে আরো রেডি হবে, সে দেখা যাচ্ছে সে পুরো রেডি, সে তারপরেও বলছে আমি তো রেডি হই নাই, আমি আরেকটু রেডি হই। মানে প্যারিস যত টাল বাহানা করা সম্ভব, যত রকম টাল বাহানা করা সম্ভব, তা আমরা প্যারিসের মধ্যে পাচ্ছি। সে বলছে ডিয়ার ব্রাদার প্লিজ গো অন হেড, আই উইল ফলো, আমি আসতেছি আসতেছি, তুমি যাও, আমি একটু রেডি হই, আমার একটু সময় লাগবে, আমি আসতেছি, আই ক্যান সুন ক্যাচ ইউ আপ, আমি ধরে ফেলবো, তুমি যাও যাও আমি আসতেছি। এরকম একটা, মানে এই প্যারাগ্রাফটা দেখেন, এই গডলাইস রিপ্লাইড, এই প্যারাগ্রাফটার মধ্যে খুব চমৎকার ভাবে এই প্যারাগ্রাফটা আমি হাইলাইট করি। এই যে এই প্যারাগ্রাফটা, গডলাইক প্যারিস রিপ্লাইড, এই দিস প্যারাগ্রাফ এত সুন্দরভাবে প্যারিসের সত্যিকারের ক্যারেক্টার ফুটে উঠছে। আমরা এই ক্যারেক্টার, আমরা এটা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা পাবো আসলে প্যারিস কেমন মানুষ ছিল, অ্যাজ এ হিউম্যান বিং, হাউ ওয়াজ হি, সে কেমন মানুষ। এখানে আমরা বেসিক হিউম্যান ইমোশন কি কি পাচ্ছি, এখানে আমরা অবশ্যই পাচ্ছি ফিয়ার, ভয় কাজ করছে এখানে। প্যারিস ইজ অবভিয়াসলি অ্যাফ্রেড, প্যারিস ইজ কাওয়ার্ড, প্যারিস ইজ ভেরি সেলফিশ, প্যারিস
does not have any backbone, gut. এখানে সে বলছে মাই ওয়াইফ, আই থিঙ্ক শি ইজ রাইট। হিউম্যান রিলেশনশিপ, এখানে আমরা একটা, এখানেও আমরা রিলেশনশিপ পাচ্ছি যে আসলে ভাইয়ের সাথে ওর সম্পর্কটা কেমন। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন হেক্টর অ্যান্ড প্যারিস। মানে যদিও হেক্টর ছোট ভাই, কিন্তু এখানে হেক্টরকে সবসময় সিনিয়র ব্রাদারের দায়িত্বটা নিতে হয়, এবং প্যারিস ইজ নট ম্যানলি এনাফ টু ডু দ্য ডিউটিস। আর এখানে আমরা পিকচার অফ লাইফ, এখানেও আমরা একটা পাচ্ছি, কিসের ছবি পাচ্ছি, যে প্যারিসের মতো এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে যারা হচ্ছে সবসময় টালবাহানা করে, যারা সবসময় লেট, সবসময় তাদের দায়িত্বে অবহেলা করে। প্যারিসের মধ্যে কিন্তু আমরা এগুলো পাচ্ছি, সবগুলোই পাচ্ছি। অ্যান্ড দ্য পিকচার অফ ওয়ার, প্যারিসের মনের ভেতরে যুদ্ধ মানে হচ্ছে ভয়, এবং প্যারিস ফেইলস টু ট্রিট ওয়ার সিরিয়াসলি। হেক্টর যতটা সিরিয়াসলি ওয়ারকে নিচ্ছে, ততটা সিরিয়াসলি প্যারিস নিতে পারছে না। এই কথা শোনার পর হেক্টর একদম, আর কোনো ওর মুখে কোনো কথা নাই। হেক্টর ইজ স্পিচলেস উইথ অ্যাঙ্গার অ্যান্ড অ্যানোয়েন্স। সে রাগে দুঃখে আর কোনো কথাই বলতে পারছে না। সো হি স্পোক, বাট হেক্টর অফ ফ্ল্যাশিং হেলমেট মেড নো রিপ্লাই। হেক্টর বলল, আমি স্পিচলেস, আমার কোনো কথা বলার কিছু নাই। এরপর আমরা সেভেন্থ স্লাইডে আসি। এখানে হেক্টরের সাথে হেলেনের দেখা হচ্ছে। হেক্টর মিটস হেলেন। হেলেনকে বলা হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল ওমেন অফ গ্রিক মিথোলজি। হেলেন নাও ওয়ার্মলি অ্যাড্রেসড হেক্টর। হেলেন হেক্টরকে খুব মিষ্টি ভাবে বলছে, মাই ব্রাদার ইন ল। মাই ব্রাদার ইন ল মানে সম্পর্কে হেলেনের দেবর হয়। মাই ব্রাদার ইন ল, হোয়াট এ কোল্ড ইভিল মাইন্ডেড স্লাট আই অ্যাম। সে বলল, আমার থেকে খারাপ কোনো মহিলা হয় না। হাউ আই উইশ দ্যাট অন দ্য ভেরি ডে ওয়েন মাই মাদার বোর মি, আমার যখন জন্ম হয় তখনই কেন আমি মৃত্যুবরণ করলাম না। হাউ আই উইশ দ্যাট অন দ্য ভেরি ডে ওয়েন মাই মাদার বোর মি দ্য স্টর্ম ফিন্ড হ্যাড swept me off into mountain or into the waves of the sounding sea. সে বোঝাচ্ছে যে আমি খুবই দুঃখিত, আমি খুবই লজ্জিত। আমরা জানি হেলেন ইজ also responsible for this 10-year long Trojan War. হেলেন বলছে, yes, I am an evil woman. আমি কেন জন্মানোর সাথেই মরে গেলাম না। এখানে বলছে, আমরা এখান থেকে একটু আগিয়ে যাই, এখান থেকে দেখি, এখান থেকে মার্ক করলাম, আই উইশ আই হ্যাড ফাউন্ড এ বেটার হাজবেন্ড। হ্যাঁ, 10 বছর প্যারিসের সাথে থাকার পর হেলেনের আর প্যারিসকে ভালো লাগছে না। সে এখন নিজের হাজবেন্ডের সামনে দেবরকে বলছে, আই উইশ আই হ্যাড ফাউন্ড আ বেটার হাজবেন্ড। ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা থেকে আমরা কিন্তু হেলেনের ক্যারেক্টারের একটা খুবই গুরুত্বপূর্ণ দিক আমরা পাচ্ছি। হেলেন হেক্টরকে বলছে, আই উইশ আই হ্যাড ফাউন্ড আ বেটার হাজবেন্ড, ওয়ান উইথ সাম ফিলিংস ফর দ্য অ্যাঙ্গার অ্যান্ড কন্টেম্পট দ্যাট হিজ ফেলো ম্যান হ্যাড ফর হিম। মানে আমার, বাট অ্যাজ দিস ইজ, সে বলছে যে বাট অ্যাজ ইট ইজ, দিস হাজবেন্ড অফ মাইন্ড হ্যাজন্ট আ ব্রেইন ইন হিজ হেড অ্যান্ড নেভার উইল। মানে হাজবেন্ডের সামনে দেবরের সাথে কথা বলছে, একদম ওর মুখের উপর বলছে, প্যারিসের মুখের উপর বলছে যে দিস হাজবেন্ড অফ মাইন্ড হ্যাজন্ট আ ব্রেইন ইন হিজ হেড, এর মাথায় কোনো ঘিলু নাই, অ্যান্ড নেভার উইল। মানে কিভাবে অপমান করছে। দো ওয়ান ডে হি উইল পে ফর ইট ইফ আই এম নট মিস্টেকেন। মানে বোঝা যাচ্ছে যে 10 বছরে প্যারিস আর হেলেনের সম্পর্কটা ভাটা পড়ে গেছে, এখন আর আগের টান নাই। যেই হেলেন প্যারিসের প্রতি আকৃষ্ট হলে পালিয়ে চলে আসলো, এবং দ্যাট ইজ দ্য বিগিনিং অফ ট্রোজান ওয়ার। এখন 10 বছর পরে প্যারিসের প্রতি হেলেনের আর কোনো আকর্ষণ নাই। আকর্ষণটা কোন দিকে আমরা বুঝতে পারছি। এই যে বলছে, বাট কাম ইন নাও মাই ডিয়ার ব্রাদার ইন ল,
সে আবার বলছে যে এসব বাদ দাও, আমার এই হাজবেন্ডের কোনো ভবিষ্যৎ নাই। সে বলছে আই নিড আ বেটার হাজবেন্ড। হেলেন হাজবেন্ডের সামনে দেবরকে বলছে আই নিড এ বেটার হাজবেন্ড, বাট কাম ইন নাও মাই ডিয়ার ব্রাদার ইন ল, এইসব বাদ দাও, সিট ডাউন অন দিস চেয়ার। বলছে তুমি এখানে এসে বসো তো, তোমার কত কষ্ট। নো ওয়ান ইন ট্রয় বিয়ার্স এ গ্রেটার বার্ডেন অফ রেসপন্সিবিলিটি, তোমার কত কষ্ট, তোমার কত দায়িত্ব। হ্যাঁ, অল বিকজ অফ মি স্লাট দ্যাট আই এম। আমি কত খারাপ মহিলা, আমার জন্য তোমার কত কষ্ট। এখানে খুব চমৎকার ভাবে হোমার হেলেনের ক্যারেক্টারটা তুলে ধরছেন। দ্য ওয়ে হেলেন ইজ স্পিকিং, দ্য ওয়ে হেলেন ইজ কনভার্সিং টুয়ার্ডস হেক্টর। এখানে আমরা ইজিলি বুঝতে পারছি যে হেলেন কি ধরনের ক্যারেক্টার। সে এখন আকৃষ্ট কার প্রতি? হেক্টরের প্রতি। হেলেন নো লঙ্গার অ্যাট্রাক্টেড টু প্যারিস, প্যারিসকে আর ভালো লাগে না, এখন সে অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হেক্টর। আবার সেটাও বলছে স্লাট দ্যাট আই এম অ্যান্ড প্যারিস ইজ ব্লাইন্ড ফলি। আবার সেটাও স্বীকার করছে যে সে নিজে দায়ী এই যুদ্ধের জন্য। Zeus surely has an evil end in store for us, intending us to figure in the sons of prophet yet unborn. মানে সে বলার চেষ্টা করছে যে সে অনুতপ্ত, কিন্তু একই সাথে সে হেক্টরের প্রতি ইঙ্গিত দিচ্ছে। এখন বোঝা যাচ্ছে হেলেন is no longer attracted to Paris. Helen is now approaching Hector. তার মানে আমরা এখানে বেসিক হিউম্যান ইমোশনস কি পাচ্ছি? এখানে ইমোশনটা কি পাচ্ছি? ইমোশনটা, মেইন ইমোশনটা হচ্ছে হেলেন ইজ ডিসঅ্যাপয়েন্টেড টুয়ার্ডস প্যারিস, প্যারিসের প্রতি আর কোনো আশা ভরসা নাই। হেলেন ইজ নাও অ্যাট্রাক্টেড টু হেক্টর। রিলেশনশিপ কি পাচ্ছি আমরা এখানে? প্যারিস আর হেলেনের সম্পর্ক। এই প্যারিস হেলেনকে চুরি করে নিয়ে আসলো, ভাগিয়ে নিয়ে আসলো, এই জন্যই কিন্তু যুদ্ধটা। কিন্তু এদের মধ্যে কিন্তু আর সম্পর্কের কোনো লেশ মাত্র অবশিষ্ট নাই। মানে তাদের যে সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ বিটুইন প্যারিস এন্ড হেলেন, সেটা কিন্তু ফেক রিলেশনশিপ, একটা নকল, মানে জাস্ট আ ফেক, ভুয়া রিলেশনশিপ। আসলে কিন্তু তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন আর অবশিষ্ট নাই। সেটা কিভাবে বোঝা যায়? যেভাবে হেলেন অ্যাপ্রোচিং হেক্টর, যেভাবে হেলেন হেক্টরের সাথে কথা বলছে, এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে তাদের আর সম্পর্ক কোনো অবশিষ্ট নাই। এরপর এর মানে রিপ্লাই কি দিচ্ছে হেক্টর? গ্রেট হেক্টর অফ দ্য ফ্ল্যাশিং হেলমেট কিভাবে রিপ্লাই দিচ্ছে আমরা এখান থেকে দেখি। গ্রেট হেক্টর অফ দ্য ফ্ল্যাশিং হেলমেট রিপ্লাইড, হেলেন ইউ আর ভেরি কাইন্ড। হেলেন তুমি খুবই মানে দরদি, তোমার অনেক মনে অনেক দয়া, বাট ডোন্ট আস্ক মি টু সিট ডাউন। মানে এখানে বোঝা যাচ্ছে হেক্টর হেলেনকে কিভাবে রিজেক্ট করছে। হেক্টর কিভাবে হেলেনের সব অ্যাপ্রোচকে রিজেক্ট করে দিচ্ছে। সে বলছে ডোন্ট আস্ক মি টু সিট ডাউন, এই জিনিসটা খেয়াল করেন। সে বলছে ডোন্ট আস্ক মি টু সিট ডাউন, আমাকে বসতে বলবে না। সবচেয়ে ভালো বোঝা যায় এই যে এই লাইনটা। সে বলছে ইউ উইল নট পারসুয়েড মি। কি বলছে? ইউ উইল নট পারসুয়েড মি। সে কিভাবে ফুল স্টপ দিয়ে দিচ্ছে, কিভাবে হেলেনের সমস্ত মানে হেলেন যে ওকে অভ্যর্থনা জানাচ্ছে সে সব রিজেক্ট কিভাবে করছে। সে বলছে ইউ উইল নট পারসুয়েড মি। এক্ষেত্রে হেক্টর কিন্তু বলতে পারতো যে ইউ ক্যানট পারসুয়েড মি, ইউ ক্যানট পারসুয়েড মি বলতে পারতো, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ হতো। হেক্টর হেলেনকে বলছে তুমি এইসব বলবেই না, ইউ উইল নট পারসুয়েড মি, এই কথাই চলবে না এখানে, এখানেই ফুল স্টপ। মানে ওকে ওইখানেই থামায় দিচ্ছে। মানে হেলেনকে একদম সরাসরি ব্লান্টলি রিজেক্ট করে দিচ্ছে হেক্টর। আই এম অলরেডি অ্যাংশিয়াস টু রিটার্ন টু হেল্প দ্য ট্রোজান। আমার এমনিতেই অনেক প্রেশার আমার উপরে। হু মিস মি ব্যাডলি ওয়েন আই এম গন, আমাকে এখনই যুদ্ধে যেতে হবে। এত সব বাদ দিয়ে, এসব ঢং ড্রামা বাদ দিয়ে কি করতে পারো? এই যে এই লাইনটা দেখেন, হোয়াট ইউ ক্যান ডু, এসব বাদ দাও, আপাতত একটা কাজ করো দয়া করে, টু হারি দিস ফলো আপ, এই যে এই ভদ্রলোককে প্লিজ রেডি করে সুন্দর তেল দিয়ে
চুল আছড়িয়ে রেডি করে আমাদের যুদ্ধে পাঠাও, and he had better get a move on himself. সে যে আচরণ করছে এটা মোটেও কোনো পুরুষালী আচরণ না। প্যারিস ইজ অ্যাক্টিং লাইক এ রিয়েল কাওয়ার্ড, এবং এটা আমাদের জন্য লজ্জার। যত তাড়াতাড়ি সম্ভব ওকে রেডি করে পাঠাও। তাহলে এখানে হেক্টরের আমরা বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি। হেক্টর, ওর যে সলিড ক্যারেক্টার, হেক্টর ইজ ভেরি লয়াল, ভেরি সলিড ক্যারেক্টার, এবং ওর লয়ালটি, হেক্টরস লয়ালটি টু হিজ ওয়াইফ আমরা এখানে ভালোভাবে পাচ্ছি। আর সে কিন্তু হেলেনকে একদম খুবই দৃঢ়ভাবে, খুবই কঠিন ভাবে না করে দিচ্ছে যে তুমি এটা বলবেই না। রিলেশনশিপ আমরা কিসে পাচ্ছি? হেক্টরের সাথে ওয়াইফের রিলেশনশিপের একটা আভাস এখানে আমরা পাচ্ছি যে কেমন রিলেশনশিপ। হেক্টর ওয়াইফের সাথে কতখানি স্ট্রং হলে দ্য মোস্ট বিউটিফুল ওয়ামেনকে সে ফিরিয়ে দেয়। হেক্টর ইজ রিজেক্টিং দ্য মোস্ট বিউটিফুল লেডি, তাহলে তার ওয়াইফের সাথে কতখানি গাঢ় সম্পর্ক। এবং আমরা একটা কন্ট্রাস্ট পাচ্ছি, একদিকে হচ্ছে প্যারিস হেলেনের ভুয়া রিলেশন, আরেকদিকে হচ্ছে হেক্টর আর হেক্টরের ওয়াইফের ডিপ রিলেশন। পিকচার অফ লাইফ, এখানে আমরা পিকচার অফ লাইফ পাচ্ছি যে দ্য ওয়ে হেক্টর ইজ কনভারসেটিং উইথ হেলেন, যেভাবে হেক্টর ইজ এস্টাবলিশিং হিজ ফর্টিটিউড, ওর যে ক্যারেক্টার স্ট্রেংথ, যেভাবে সে বলছে যে এই 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 জায়গাটা দেখলে আমাদের ওর প্রতি সম্মান জাগে। এটাও কিন্তু জীবনের একটা ছবি। দ্য পিকচার অফ ওয়ার, ইয়েস, এখানে আমরা হেক্টর স্টিল, ওর মাথায় এখনো কাজ করছে যে ওকে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধে ফিরে যেতে হবে। মানে ওর মনের মধ্যে কিন্তু যুদ্ধটা আছে, মানে হেক্টর ওর মধ্যে একটা স্যাক্রিফাইসিং মুড হিসেবে আসে, যেটা আমরা একটু পরে আরো সুন্দরভাবে জানতে পারবো। নেক্সট স্লাইড, ইন স্লাইড 9, হেক্টর মিটস অ্যান্ড্রোম্যাকি, হেক্টরের ওয়াইফ অ্যান্ড্রোম্যাকি, অ্যান্ড্রোম্যাকি, ANDROMACHE, অ্যান্ড্রোম্যাকি। অ্যান্ড্রোম্যাকি বার্স্টিং ইনটু টিয়ার্স, ওর সাথে যখন দেখা হলো হেক্টরের সাথে অ্যান্ড্রোম্যাকি, চোখ দিয়ে ঝরঝর করে পানি পানি পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে। went up to him, put her hand in his and said, হাতে হাত রেখে বলছে, Hector, you are possessed. This determination of yours will be the death of you. বলছে যে যেভাবে তুমি যুদ্ধের সামনে চলে যাচ্ছ, you will die. Your life is at risk. You have no pity on your little boy or your luckless wife. আমার প্রতি তোমার কোনো দরদ নাই, তোমার ছেলের প্রতিও তোমার কোনো মায়া নাই। And your wife, who will soon to be your widow. এবং আমার বিধবা হতে বেশি দেরি নাই। When the Greeks kill you in a massed attack. তুমি, হেক্টর কিন্তু দ্য গ্রেটেস্ট ট্রোজান ওয়ারিয়ার হিসাবে ওর সামনে থাকার কোনো দরকার নাই, সে কিন্তু পেছনে থাকতে পারে, কিন্তু হেক্টর সবসময় ফ্রন্ট লাইনে থাকে। বলছে গ্রিকরা যদি একসাথে তোমাকে আক্রমণ করে, তুমি কিন্তু নিজেকে বাঁচাতে পারবে না। And when I lose you, if you die, তুমি যদি মারা যাও, I might as well be dead. আমিও যেন সাথে সাথে মৃত্যুবরণ করি, তুমি ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানে হয় না। There will be no comfort left when you have met your end, nothing but grief. এখানে কতখানি ভীত অ্যান্ড্রোমেকি, কতখানি ভয়ে আছে, কতখানি ওয়ারিড, এটা বোঝা যাচ্ছে। And I have no father or lady mother either. আমার কোনো বাবা নাই, মা নাই, সবাই মারা গেছে। ওর অ্যান্ড্রোমেকির ফাদার মাদার, they are no more. My father Eetion fell to godlike Achilles. ওর বাবা was killed by Achilles. কিভাবে মারা গেছে তার একটা ছোট্ট বর্ণনা আছে। My father Eetion fell to godlike Achilles when he sacked our welcome town, Sicilian Thebe. সে বলছে Achilles killed my father. শুধু তাই না, I had 7 brothers. অ্যান্ড্রোমেকির ছিল 7 ভাই। 7 brothers too at home. In one day all of them went down to Hades. এই 7 জনই, they were murdered. By whom? None other than sweet-footed Achilles. মানে অ্যাকিলিস শুধু ওর বাবাকে হত্যা করেনি, ওর 7 ভাই, they were also murdered by Achilles. They were killed by Achilles all while they were looking after their shambling cattle and white sheep. মানে যুদ্ধ পর্যন্ত না, 7 জন ভাই তারা কিন্তু যুদ্ধে মারা যায়নি, মানে they were just handling their cattle, তারা জাস্ট ঘরের কাজ করছিল, ওই গবাদি পশু সামলাচ্ছিল,
তখন অ্যাকিলিস অ্যাটাকড অ্যান্ড কিলড অল অফ দেম। অ্যান্ড্রোমেকির বাবা killed. Andromache's father was killed by Achilles. 7 brothers. They were all killed by Achilles. বাকি রইল কে? মা। Andromache continued, as for my mother, আমার মা, who ruled the Thebi under the woods of Mount Placus, আমার বাবা মারা যাওয়ার পর আমার মা আমাদের রাজত্ব শাসন করত। Achilles brought her here with the rest of the spoil. এবং অ্যাকিলিস ওর মাকে মেরে ফেলেনি, বাট ওকে কিডন্যাপ করে নিয়ে আসছে। উই হ্যাড টু ফ্রি হার ফর অ্যান ইমেন্স র্যানসাম। আমরা প্রচুর টাকা পয়সা দিয়ে আমার মাকে উদ্ধার করে নিয়ে আসি। অ্যান্ড লেটার, এবং তার খুব খুব তাড়াতাড়ি, খুব দ্রুত, শি ডাইড পিসফুলি ইন হার ফাদার্স হাউস। মানে মায়ের মৃত্যুর পেছনেও অ্যাকিলিসের হাত আছে। মানে অ্যান্ড্রোমেকির মাদার ফাদার ডাইড, ফাদার কিলড বাই অ্যাকিলিস, 7 brothers were also killed by Achilles, এবং মাদার অলসো সাফার্ড ফ্রম অ্যাকিলিস। মানে অ্যাকিলিস অ্যান্ড্রোমেকির জীবন তছনছ করে দিয়েছে, এবং আমরা এটা জানি হেক্টরকেও খুন করবে অ্যাকিলিস। মানে অ্যান্ড্রোমেকির পুরো সংসার ধ্বংস হয়ে যায় হচ্ছে অ্যাকিলিসের হাতে। সে বলছে, সো হেক্টর, ইউ আর ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড ব্রাদার টু মি অ্যাজ ওয়েল এজ মাই স্ট্রং হাজব্যান্ড। কাগজ কলম থাকলে লিখে রাখতে পারেন, খুবই ইম্পর্টেন্ট। একটা সেন্টেন্সে আইডিয়াল হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ কেমন হওয়া উচিত খুব সুন্দরভাবে, খুব অল্প ভাষায় চমৎকার ভাবে বর্ণনা আছে যে হাউ শুড বি an ideal relationship between husband and wife. So Hector, এখানে হেক্টর কি বলছে, you are father and mother and brother to me. হাজব্যান্ড ওয়াইফের কাছে কি হবে? ফাদার, মাদার, ব্রাদার। মানে তুমি আমার বাবা বলো, মা বলো, ভাই বলো, হাজবেন্ড বলো, সবই তুমি। মানে this such should be the relationship between husband and wife. হেক্টরকে বলছি, ইউ আর ফাদার and mother and brother to me as well as my strong husband. হেক্টর, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার ভাই, তুমি আমার স্বামী, সব। মানে হিয়ার উই হ্যাভ দ্য ইন্টেন্সিটি, মানে তাদের রিলেশনশিপ কতখানি ডিপ, এটা আমরা একটা বর্ণনা পাচ্ছি। কতখানি ডেসপারেট আমাদের অ্যান্ড্রোম্যাকি। হ্যাভ পিটি অন মি নাও, সে বলছে আমাকে দয়া করো। Stay here on the tower and don't make your boy an orphan and your wife a widow. You are prince. Andromache হেক্টরকে বলছে, তুমি প্রিন্স, you are the Trojan prince. You don't need to go to battlefield. তোমার যুদ্ধের সামনে যাওয়ার কোনো দরকার নাই। স্টে ইনসাইড দ্য ক্যাসেল, এখান থেকে তুমি আর্মিদের কন্ট্রোল করো, ডিরেকশন দাও। হেক্টর তো সেটা করলেই পারতো। Hector could have easily done it. Stay there on tower and don't make your boy an orphan and your wife a widow. সে বলছে যে তোমার দরকার নাই তো যুদ্ধক্ষেত্রে যাওয়ার। Rally the Trojans by the fig tree there. মানে এখান থেকে ওদেরকে কন্ট্রোল করো। শুধু তাই না, ওকে যুদ্ধ কিভাবে করতে হবে, যুদ্ধের কলা কৌশল শিখিয়ে দিচ্ছে। কিভাবে? Rally the Trojan by the fig tree there where the wall is easiest to scale. মানে ওরা, গ্রিকরা ওই জায়গা দিয়ে ঢুকবে, ওই জায়গায় তুমি অ্যাম্বুশ করো, তাহলে দেখবা কাজ হবে। Trojans by the fig tree there, the wall is easiest to scale and the town most open to attack. 3 times already their best man led by two Ajax celebrated. মানে ওরা এই পথ দিয়ে অলরেডি 2বার আক্রমণ করে ফেলছে, মানে এটা হচ্ছে ইজি ওদের জন্য আক্রমণ করা। Agamemnon, Menelaus and brave Diomedes have assaulted that point and tried to break through. মানে ওরা এই জায়গা থেকে আক্রমণ বেশি করছে, তুমি একটা কাজ করো, প্যালেস থেকে ওদেরকে এইদিকে আক্রমণ করতে বলো। মানে আমরা এখানে ওয়ারফেয়ার, যুদ্ধের কলা কৌশল পাচ্ছি। অ্যান্ড্রোম্যাকি কিন্তু হেক্টরকে পরামর্শ দিচ্ছে কিভাবে যুদ্ধ করতে হবে। মানে এখানে আমরা একটা যুদ্ধের ছবি পাচ্ছি, যেটা অলসো পিকচার অফ লাইফ। মানে কিভাবে যুদ্ধ করতে হবে, কলা কৌশল পরামর্শ দিচ্ছে। Someone who knows the oracle must have told them about it, or else they have their own reason for attacking there. যে ওরা এই পথ দিয়ে বেশি আক্রমণ করছে, তুমি প্যালেসের ভেতরেই থাকো, এখান থেকে ওদেরকে বলো ওই জায়গায় রেডি থাকতে, তাহলে ওরা অ্যাম্বুশ করতে পারবে, অ্যাটাক করতে পারবে। মানে অ্যান্ড্রোম্যাকি is proving to be a very expert in war tactics. মানে যুদ্ধ কলা কৌশলে অ্যান্ড্রোম্যাকি বোঝা যাচ্ছে বেশ এক্সপিরিয়েন্সড। তাহলে আমরা এখানে
বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি অ্যান্ড্রোমেকির ভিতরে। অ্যান্ড্রোমেকি ইজ অলসো এক্সট্রিমলি টেরিফাইড, ওর মনে প্রচন্ড ভয়, ভেরি নার্ভাস, ভেরি ওয়ারিড। আর তাদের রিলেশনশিপ, হেক্টর অ্যান্ড অ্যান্ড্রোমেকি, তাদের যে ডিপ রিলেশনশিপ, কতখানি ডিপ এটা আমরা এখানে বুঝতে পারছি। এবং পিকচার অফ লাইফ এখানে পাচ্ছি কিরকম, পিকচার অফ ওয়ার অ্যাজ ওয়েল, যুদ্ধ ওদের দৃষ্টিতে কেমন এবং যুদ্ধকে ওরা কিভাবে দেখছে, এবং ইভেন ওয়ার ট্যাকটিক্স, ওয়ার টেকনিকে আমরা এখানে পাচ্ছি। অ্যান্ড্রোম্যাকির সাথে হেক্টরের কথাবার্তা বিশালাংশ জুড়ে আছে হচ্ছে ওয়ার। অ্যান্ড্রোম্যাকি ইজ অলসো ভেরি ওয়ারিড। হেক্টর কি জবাব দিচ্ছে? গ্রেট হেক্টর অফ দ্য ফ্ল্যাশিং হেলমেট রিপ্লাইড, এই যেখান থেকে আমরা পড়ছি সে কি জবাব দিচ্ছে। গ্রেট হেক্টর অফ ফ্ল্যাশিং হেলমেট রিপ্লাইড, অ্যান্ড্রোম্যাকি, I too have all this constantly in my mind. এ সবই আমি জানি। তুমি যে আমাকে কলা কৌশল শিখিয়ে দিচ্ছ, যুদ্ধের কৌশল শিখিয়ে দিতে চাচ্ছ, এটা আমি জানি অলরেডি। I too have all this constantly on my mind. আমি সবই জানি। But if I hid myself like a coward, already আমার বড় ভাই প্যারিস is acting like a coward. আমিও যদি কাপুরুষের মতো আচরণ করি, আমি যদি কাপুরুষের মতো এই দুর্গের ভেতর লুকিয়ে থাকি, if I hid myself like a coward and slunk from the fighting, আমি যদি যুদ্ধকে অ্যাভয়েড করি, I would feel nothing but shame. আমি লজ্জা ছাড়া কিছুই পাবো না before the Trojans and the Trojan women in their trailing gowns. আমার ভাইরা, আমার সৈন্যরা শত শত সৈন্য শহীদ হচ্ছে যুদ্ধক্ষেত্রে। আমি যদি প্যালেসের ভিতরে থাকি, তাহলে ট্রোজান ওমেন when they will shed their tears, যখন তারা কান্না করবে, যখন তারা কাঁদবে, চোখের জল ফেলবে তাদের মৃত হাজবেন্ড বা ব্রাদারদের জন্য, তখন আমি তাদেরকে কিভাবে মুখ দেখাবো? I would feel nothing but shame before the Trojans. আমার লজ্জা ছাড়া কিছুই থাকবে না বাকি। My heart would not be in it either. আমি কোনোভাবেই প্যালেসের মধ্যে আমার পক্ষে থাকা সম্ভব না। Since I have trained myself always to be a good warrior. আমি সবসময় নিজেকে প্রশিক্ষণ দিয়েছি। I have trained myself always to be a good warrior. আমি একজন বড় যোদ্ধা হতে চাই। To take my place in the front line. আমি সবসময় একদম ফ্রন্ট লাইনে যুদ্ধ করব। I will protect my army and try to win glory for my father and myself. মানে হেক্টর বলছে, I know I'm a prince. আমার দরকার নাই যুদ্ধক্ষেত্রে সামনে যাওয়ার। কিন্তু আমি যদি কাপুরুষের মতো এই ভেতরে লুকিয়ে থাকি দুর্গের ভেতর, তাহলে আমার জন্য লজ্জা ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই যে এই পার্টটা আমি হাইলাইট করলাম, দেখেন। বাট ডিপ ইন মাই হার্ট, আমি আমার মনে মনে জানি, আমার মন বলছে, আই নো ওয়েল দ্য ডে ইজ কামিং, সেই দিন আসছে, when sacred Ilium will be destroyed. তার মানে হেক্টর জানে, হেক্টর খুব ভালো করেই জানে যে ওদের শহর বেশি দিন টিকবে না। আজ হোক, কাল হোক, পরশু হোক, একদিন না একদিন ওদের এই আদরের ইলিয়াম প্যালেস উইল ফল, এই পুরো ট্রয় ধ্বংস হয়ে যাবে। Together with the people of Priam and Priam himself of good as spear. এই যে আমাদের রাজা কিং প্রিয়াম অর প্রায়াম যাই বলেন, প্রিয়াম উইল বি কিলড। ইয়েট, তারপরও আমি জানি আমরা জিততে পারবো না কোনোভাবেই। হেক্টর খুব ভালো করেই জানে ইট ইজ ইম্পসিবল ফর দেম টু উইন। এটা অলরেডি ভাগ্যে লেখা হয়ে গেছে, ইট ইজ অলরেডি ডিসাইডেড বাই ফেট দ্যাট দে উইল নট সার্ভাইভ। Yet what distresses me is not only the thought of what the Trojans will suffer. কিন্তু অন্য কারো সাফারিং এর প্রতি আমার কোনো দুঃখ নাই। I am not worried about suffering of rest of the Trojans or Hecate herself. আমার মা কষ্ট পাক, আমার mother will be killed. Lord Priam will be killed. My brothers will be killed for all their numbers. তারা সবাই আজ হোক কাল হোক, they will be murdered. They will be slaughtered by Greeks. গ্রিকরা আসবে, আমাদের শহর ধ্বংস করে দেবে এবং প্রত্যেককে হত্যা করবে।
এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু যখনই আমি চিন্তা করি, বাট মোর মাচ মোর দ্য থট অফ ইউ, কিন্তু আমি যখনই চিন্তা করি তোমার কথা, হেক্টর অ্যান্ড্রোম্যাকিকে বলছে যে আমরা কেউ বাঁচবো না, আমরা সবাই, উই অল উইল বি স্লটার্ড, আমরা সবাই নিহত হব, উই অল উইল বি কিলড। কিন্তু আমি যখনই চিন্তা করি ইউ আর ড্র্যাগড অফ ইন টিয়ার্স বাই সাম ব্রোঞ্জ আর্মার্ড গ্রিক, আমরা সবাই নিহত হব, আমাদের সবাইকে মেরে ফেলবে, কিন্তু তোমাকে কোন একজন ব্রোঞ্জ আর্মার্ড গ্রিক, কোন এক গ্রিক তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, তোমাকে ধরে নিয়ে যাবে, ইওর ফ্রিডম গন। যখনই আমি চিন্তা করি তখন আমার আর ঘুম হয় না। মানে হেক্টর অ্যান্ড্রোম্যাকির প্রতি কতখানি কেয়ারিং, এটা আমরা এখানে দেখতে পাই। সে সে হেক্টর ভালো করেই জানে যে ইট ইজ অলরেডি ডিসাইডেড দ্যাট ট্রয় উইল ফল, ইলিয়াম উইল বি ডেস্ট্রয়েড, বার্ন টু দ্য গ্রাউন্ড, একদম লেভেল টু দ্য গ্রাউন্ড, ধূলিসাৎ হয়ে যাবে সবকিছু। বাট স্টিল যখন অ্যান্ড্রোম্যাকির কথা চিন্তা করে তখন আর ওর ঘুম হয় না। এবং এইটা চিন্তা করে হেক্টর বলে, যেহেতু আজ হোক কাল হোক মরেই যাব, কাপুরুষের মতো আর এখানে বসে কি করবো, আমার ফ্রন্ট লাইনে। এই জন্য হেক্টর বলছে যে আই ডোন্ট ওয়ান্ট টু বি প্রুভড অ্যাজ এ কাওয়ার্ড, আমি কাপুরুষ হিসেবে নিজেকে প্রকাশ করতে চাই না। আই 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 নো এভরিথিং উইল বি ডিস্ট্রয়েড, আই নো উই উইল ডাই সুন, সেই জন্য আমরা তো মারাই যাবো, গ্লোরি এখন হচ্ছে সম্মানটা নিয়ে মরি, মারা তো যাবোই, সম্মানটা নিয়ে মরি। হেক্টর বলছে যে আই নো, আমি জানি এখান থেকে আমি যুদ্ধ করতে পারবো, কিন্তু আজ হোক কাল হোক আমাদের প্যালেস ধ্বংস হয়ে যাবে, আমি যতদিন, যতটুকু সময় হাতে আছে যুদ্ধ করে বাঁচবো। হেক্টর বলছে, এইটা হচ্ছে হেক্টর, সাচ এ ক্যারেক্টার ইজ হেক্টর, সাচ এ ব্রেভ নোবেল ক্যারেক্টার ইজ হেক্টর। এই জন্য অনেকের কাছেই হেক্টর হচ্ছে দ্য মোস্ট অনারেবল, মোস্ট রেসপেক্টেড ক্যারেক্টার অফ ইলিয়াড। আমরা লাস্ট স্লাইডে চলে আসি, হেক্টর মিটস অ্যাস্টায়ানাক্স। অ্যাস্টায়ানাক্স হচ্ছে হেক্টরের ছেলে, হেক্টর অ্যান্ড্রোমেকির একমাত্র পুত্র সন্তান। উইথ দিস ওয়ার্ডস গ্লোরিয়াস হেক্টর রিচড আউট ফর হিজ বয়, এখন ছেলেকে কোলে নিতে চাচ্ছে, ছেলেকে কোলে নেবে, বাট দ্য চাইল্ড শ্রাঙ্ক ব্যাক উইথ এ ক্রাই, কিন্তু ছেলে ভয় পেয়ে গেল বাবাকে দেখে। টু দ্য বসম অফ হিজ গার্ডলড নার্স, অ্যালার্মড বাই হিজ ফাদার্স অ্যাপিয়ারেন্স, বাবাকে দেখে ভয় পেয়ে গেল। টেরিফাইড বাই হিজ ব্রোঞ্জ হেলমেট, ছোট বাচ্চারা অশুভ ইঙ্গিত আগে থেকেই টের পায়। বাবার হেলমেট দেখে সে ওই হেলমেটের মধ্যে মৃত্যুকে দেখতে পেয়েছে, এই ডেথ দেখে, এই মৃত্যুকে দেখে সে টেরিফাইড, সে হেলমেট দেখে ভয় পেয়ে গেছে। বাচ্চারা এমনিতে দেখবেন হেলমেট বা চশমা দেখলে তারা কিন্তু আকৃষ্ট হয়, কিন্তু এই জায়গায় অ্যাস্টারনাক্স এই হেলমেট দেখে কেঁদে ফেলছে, ভয় পাচ্ছে। উইথ হিজ হর্স এয়ার প্লিউম দ্যাট হি সো নডিং ফ্রাইটেনিংলি ফ্রম দ্য টপ, এমনিতে বাচ্চারা কিন্তু এটা দেখে আকৃষ্ট হয়, কিন্তু এখানে অ্যাস্টারনাক্স ভয় পাচ্ছে। তার মানে দিস ইজ দ্য ওমেন, সামথিং ডেডলি উইল কাম, সামথিং মানে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। হিজ ফাদার অ্যান্ড লেডি মাদার বার্স্ট আউট লাফিং, ওরা দুজন হাসছে আর বাচ্চাটা কাঁদছে, মানে এখানে ভবিষ্যৎ প্রজন্ম তারা কাঁদছে, মানে ফিউচার ইজ রিয়েলি ডেডলি, মানে এখন ওরা বুঝতে পারছে না। দিস ইজ দ্য সিম্বল, দিস ইজ দ্য সিম্বল, বাবা মা হাসছে যে দেখো বাচ্চা ভয় পায়, ভয় পায় কাঁদছে, বাট দিস ইজ দ্য সিম্বল দ্যাট দ্য ফিউচার অফ ট্রয় উইল ক্রাই, দে উইল সাফার। গ্লোরিয়াস হেক্টর কুইকলি টুক হিজ হেলমেট অফ, তখন এই যে দেখেন পাশে ছবি আছে, হেলমেট খুলে ফেলছে, হেলমেট খুলে নিচে রাখছে, and put it all shining on the ground, মানে সে দেখেন মাথার হেলমেট মাটিতে রাখছে, মানে এটা একটা সিম্বল যে খুব দ্রুত ওর হেলমেট মাটিতে পড়বে, হেলমেট পরা মানেই হচ্ছে মৃত্যু, দিস ইজ সিম্বল। এই সিম্বল গুলোতে আগে আগেই বোঝাচ্ছে যে হেক্টর উইল ডাই সুন, এই জন্যই অ্যাস্ট্রাইনাক্স ভয় পাচ্ছে, এই জন্যই ওর হেলমেট খুলতে বাধ্য হচ্ছে, হেলমেট খুলে নিচে রাখা, ইট মিনস ডেথ। Then he kissed his dear son, dandled him in his arms, and prayed to Zeus and the other gods. ছেলেকে কোলে নিয়ে সে জিউসের
প্রতি, অন্য গডসদের প্রতি প্রার্থনা করছে। ভেরি ইম্পর্টেন্ট, এই পার্টটা হাইলাইট করছি। দেখেন, এখানে আমরা আরো জানতে পারবো হেক্টর আসলে কেমন মানুষ ছিলেন। জিউস এন্ড ইউ আদার গডস, গ্র্যান্ট দিস বয় অফ মাইন, আমার এই প্রার্থনা পূরণ করো। গ্র্যান্ট দিস বয় অফ মাইন বিকামস লাইক মি, সে বলছে আমার ছেলে বেঁচে থাকলে যেন আমার মতোই হয়। Preeminent among the Trojans, my son will also be the leader of the Trojans, as strong and brave as I. আমার মতোই সাহসী, আমার মতোই শক্তিশালী। A mighty ruler of Ilium, সে বলছে আমার ছেলে, my son will be a mighty ruler of Ilium. May people say, লোকেরা বলুক, when he comes back from battle, যুদ্ধ শেষ করে আমার ছেলে যখন ঘরে ফিরবে, লোকেরা বলুক, মানুষরা বলুক, here is a man much better than his father. মানে আমার ছেলে আমার থেকে ভালো মানুষ হোক। দেখেন এখানে কি বলছে, আমার ছেলে as strong and brave as I, আমার মতোই শক্তিশালী, আমার মতোই সাহসী হোক, কিন্তু আমার থেকে ভালো মানুষ হোক। Here is a man much better than his father. আমার ছেলে ভালো মানুষ হোক, আমার ছেলে একজন ভালো মানুষ হোক, আমার থেকে ভালো মানুষ হোক। এখানে বোঝা যাচ্ছে আসলে হেক্টর ক্যারেক্টারটা কেমন ছিল। such a great character Hector is, মানে আমার ছেলে আমার থেকে ভালো মানুষ হোক। let him bring home the blood stained armor of the enemy, শত্রুদের পরাজিত করে সে ফিরে আসুক। he has killed, and ultimately the last part যেটা বোল্ড করা, delight his mother's heart, আমার ছেলে যেন মায়ের মনে শান্তি নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে। একটা ছেলের জন্য এত চমৎকার, এর থেকে চমৎকার প্রার্থনা আর কি হতে পারে। সে বলছে আমার ছেলে ভালো মানুষ হোক, মায়ের মনে আনন্দ নিয়ে আসুক, যুদ্ধ জয় করে মায়ের মনে আনন্দ নিয়ে আসুক। হেক্টর is such a person, such a great personality Hector is. এই জন্য হেক্টর is one of the most beloved character of Iliad. এই জন্য হেক্টরকে বেশিরভাগ মানুষই পছন্দ করে। এখানে বেসিক হিউম্যান ইমোশনস আপনারা খুঁজে বের করবেন। হিউম্যান রিলেশনশিপ, এখানে আমরা আরেকটা ফাদার সান রিলেশনশিপ পাচ্ছি, দ্য রিলেশনশিপ বিটুইন হেক্টর এন্ড অ্যাস্টেনাক্স। হেক্টর এই জায়গায় বাবা। তার মানে আজকের লেকচারে আমরা হেক্টরকে বেশ কিছু রিলেশনশিপ স্টেজে পেয়েছি। প্রথমে অবভিয়াসলি মাদার সান, অ্যাজ এ সান, তারপর প্যারিসের সাথে অ্যাজ এ ব্রাদার, এরপর অ্যান্ড্রোম্যাকির সাথে অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাস্টেনাক্স এর সাথে অ্যাজ আ ফাদার। বাবা কিভাবে চাচ্ছে যে আমার ছেলে আমার থেকে ভালো মানুষ হোক, আমার ছেলে যুদ্ধ জয় করে মায়ের মনে আনন্দ নিয়ে আসুক। বেশি কিন্তু সে চাচ্ছে না। হেক্টর যতটুকু চাচ্ছে, a very decent prayer, nothing absurd, nothing unrealistic, nothing selfish, very selfless, very warm prayer. হেক্টরকে আমরা পাই a great son, a dutiful brother, an ideal husband, and also a great father. আজকের লেকচারের এই ছিল আমাদের বিষয়বস্তু। আমরা বোঝার চেষ্টা করেছি কি কি, আমরা ক্যারেক্টার গুলো অ্যানালিসিস করার চেষ্টা করেছি, আমরা একই সাথে বেসিক হিউম্যান ইমোশন গুলো এক্সপ্লোর করলাম, একই সাথে দ্য পিকচার অফ হিউম্যান রিলেশনশিপ, মানুষের সম্পর্ক কিভাবে পোর্ট্রে হচ্ছে, পিকচার অফ লাইফ এখানে কিভাবে পোর্ট্রে হচ্ছে, আলটিমেটলি দ্য যুদ্ধ, এদের সবার মনে যুদ্ধ কিভাবে জায়গা করে নিচ্ছে সেটা। এই ছিল আমাদের আজকের লেকচার। আমাদের সেকশন 2 এর লেকচার এখানেই শেষ। দিস ইজ দ্য এন্ড। আমি সেম লেকচার আবার কপি করব, রিপিট করব 5:10 থেকে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবেন, আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করব। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে পোস্ট করে দিলে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ভালো থাকেন।
দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে টাইম টেবিল আবার জানিয়ে দেব, সমস্যা নেই। আপাতত ধরে রাখেন আজকে যেরকম 3:30টায় শুরু করলাম, নেক্সট বুধবারেও আমরা 3:30টায় শুরু করব সেকশন 2। আপনার যে ক্লাস করতে সুবিধা, আপনার যদি 3:30টায় করতে সুবিধা 3:30টায় করবেন, 5:10-এ সুবিধা হলে 5:10-এ করবেন। ওকে, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। টেক কেয়ার। আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওকে স্যার, আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। জি স্যার, আপনি ভালো থাকবেন। জি জি।